উপস্থিতি এবং তোমাদের সকলের আশু মনোযোগ কামনা করছি। আশা করছি তোমরা সকলেই মনোযোগ সহকারে আজকের ক্লাসটি উপভোগ করবে। আজকের ক্লাসটি শুরুর পূর্বেই আমরা নীতিশাস্ত্রের যে পরিচয়, সেই নীতিশাস্ত্রের আজকের পরিচয় নিয়ে আমরা কথা বলবো। নীতিশাস্ত্র বলতে আমরা সাধারণত যেটি বুঝি সেটি হচ্ছে মানুষের আচরণ সম্পর্কিত বিজ্ঞান। মানুষের যেই ক্রিয়ার সমষ্টি রয়েছে, এই সমষ্টিকে যখন একত্র করা হয়, এটিকে আমরা সাধারণত আচরণ বলে থাকি। এই আচরণগুলো যখন আহ, সবগুলো একসাথে একটি সমষ্টিগত রূপ লাভ করে, তখনই আসলে প্রকৃতভাবে মানুষের যে আচরণ সেটি প্রকাশ পায়। এছাড়াও সাধারণত নীতিশাস্ত্র বলতে আমরা মানবীয় আচরণগত যেই রীতিনীতি আমরা সাধারণত আমাদের সমাজে আমরা করে থাকি, সেই রীতিনীতিগুলোকে সাধারণত বোঝানো হয়ে থাকে। একটি সমাজে যখন আমরা চলতে যাই, সেই সমাজে চলতে গেলে আমাদের কি করা উচিত, কি করা উচিত নয়, কিভাবে করা উচিত, কিভাবে করা উচিত নয়, এই সকল বিষয়গুলো যখন আমাদের সামনে চলে আসে, তখন কিন্তু আমরা আমাদের সামনে একটি আহ যে চিত্রকে আমাদের সামনে তুলে ধরি। এই চিত্রের যে সকল উত্তর যেই শাস্ত্রে আমরা সাধারণত পেয়ে থাকি, সেই শাস্ত্রটিকে আমরা সাধারণত নীতিশাস্ত্র বলে থাকি। তো সুতরাং সকল কিছুর ব্যাখ্যা যেই নীতিশাস্ত্রে পাওয়া যায়, তখনই আমরা সেটির মধ্যে মানুষের সাধারণ আচরণ সম্পর্কিত বিষয়গুলো আমরা সেখানে খুঁজে পাব। ছেলেমেয়েরা এ পর্যায়ে নীতিশাস্ত্রের যে আরো বিভিন্ন সংজ্ঞাগুলো রয়েছে বা নীতিশাস্ত্রের যে উৎপত্তির যেই প্রারম্ভিক কথাগুলো, সেগুলো এখন তোমাদের সামনে আমি তুলে ধরছি। প্রথমেই নীতিবিদ্যা বা নীতিশাস্ত্র এর ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ইথিক্স। তোমরা অনেকে হয়তোবা এই শব্দটি শুনে থাকবে। এই শব্দটি এই শব্দটি সাধারণত এসেছে গ্রিক এথিকা থেকে। আমরা 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 জানি যে ইংরেজি ভাষার অনেকগুলো শব্দ এমন রয়েছে যে শব্দগুলো সাধারণত গ্রিক ভাষা থেকে আমরা ইংরেজিতে এসেছে, এবং ঠিক একইভাবে এই ইথিক্স শব্দটিও গ্রিক এথিকা থেকে এসেছে। এবং এই ইথিকা শব্দটি সাধারণত উদ্ভূত হয়েছে ইথোস শব্দ থেকে। গ্রিক সভ্যতায় ইথোস ছিল আচার, ব্যবহার, রীতিনীতি ও অভ্যাস নির্দেশক শব্দ। যখনই গ্রিক সভ্যতার মধ্যে মানুষ তাদের আচরণের কোনো রীতিনীতি বা কোনো অভ্যাসকে ইঙ্গিত করার প্রয়োজন বোধ করত, তখনই তারা এই ইথোস বা এথিকা শব্দটিকে ব্যবহার করত। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইংরেজিতে নীতিশাস্ত্রের অন্য আরেকটি নাম রয়েছে, যেটাকে বলা হয় মোরাল ফিলসফি। এই মোরাল ফিলসফি, যেটিকে আমরা বাংলাতে বলে থাকি নীতি দর্শন। এই নীতি দর্শন আসলে আরো একটি ব্রড টার্ম, যেটিকে আমরা যদি ব্যাখ্যা করতে যাই, তাহলে আমাদের দেখা গেছে আরো আজকের ক্লাসটি আমরা কমপ্লিট করতে পারবো না। তাই আমরা খুব সংক্ষিপ্ত ভাবে আজকের এই যে ক্লাসটি রয়েছে মোরাল ফিলসফি বা নীতি দর্শন, এটিরও খুব সংক্ষিপ্ত ভাবে আমরা এটির যেই বিষয়গুলো রয়েছে সেটিকে আমরা জানবো। সাধারণত এই মোরাল শব্দটি যে আমরা ব্যবহার করি, এই মোরাল শব্দটি ল্যাটিন ভাষা থেকে এসেছে। ল্যাটিন মোরাস শব্দ থেকে এই মোরাল শব্দটির উৎপত্তি। ল্যাটিন ভাষায় মোরাস অর্থ হচ্ছে আচার, ব্যবহার, রীতিনীতি ও অভ্যাস। তো তাহলে আমরা ছেলেমেয়েরা আমরা এখানে একটি কমন বিষয় আমাদের সামনে চলে আসছে, যে বিষয়টি হচ্ছে যে মোরাস এবং ইথোস, এই দুটো শব্দই আসলে খুবই খুবই এই কাছাকাছি অর্থবোধক শব্দ। ল্যাটিনে যেটিকে মোরাস বলা হয়, গ্রিসে বা গ্রিক ভাষায় সেটিকে আমরা ইথোস বলে ব্যবহার করে থাকি। আশা করছি এই পর্যন্ত আমাদের যে দুটি স্লাইড গিয়েছে, তোমরা এই পর্যন্ত আমরা যা কথা বলেছি, যা আলোচনা করছি, এগুলো তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা তার পরবর্তী যে স্লাইড রয়েছে সেটিতে যাচ্ছি। এখানে আমরা এথিক্স এর পরিভাষায় যে সংজ্ঞা সাধারণত আমরা খুঁজে পাই, সেই বিষয়টি আমরা এখানে তুলে ধরার চেষ্টা করেছি। পরিভাষায় নীতিশাস্ত্রবিদ এর সংজ্ঞায় বিখ্যাত নীতিশাস্ত্রবিদ ম্যাকেনজি বলেন যে, এখানে যে ডেফিনিশনটা দেয়া আছে আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। ডেফিনিশনটা হচ্ছে এরকম যে,
ethics may be defined as the study of what is right or good in conduct. It is the general theory of conduct and considers the actions of human being with reference to their rightness or wrongness, their tendency to good or to evil. বিখ্যাত নীতিশাস্ত্রবিদ ম্যাকেনজি যেই সংজ্ঞাটি উনি দিয়েছেন উনার ম্যানুয়াল অফ ইথিক্স গ্রন্থে, সেই সংজ্ঞাটির যদি আমরা অর্থ করতে যাই তাহলে যে অর্থটি আমাদের সামনে এসে দাঁড়ায় সে অর্থটি হচ্ছে এরকম যে এই শাস্ত্র আচরণের সাধারণ যে নিয়ম এবং ঔচিত্য বা অনৌচিত্য, ভালো মন্দ প্রবণতার প্রেক্ষিতে মানুষের ক্রিয়াবলীর বিচার করে বা আচরণের ভালো ও ঔচিত্যের আলোচনাই নীতিশাস্ত্র। তো তাহলে আমরা এখানে ওনার সংজ্ঞার মধ্যে যে দুটি বিষয় আমরা প্রধানত লক্ষ্য করি, একটি হচ্ছে যে যেই কাজগুলো নীতিশাস্ত্র আলোচনা করে সেই কাজগুলোর মধ্যে কিছু কাজ আলোচনা করে কি এটা আমাদের করা উচিত নাকি এটা আমাদের করা উচিত নয়, এবং এই যে কাজটি আমরা করতে চাচ্ছি এটা কি ভালো নাকি এটি মন্দ। তো এই বিষয়গুলোর বিচার বিবেচনা যেই শাস্ত্রটি করে থাকে সেই শাস্ত্রটি হচ্ছে সাধারণত নীতিশাস্ত্র। এবং আমি মনে করি যে নীতিশাস্ত্রবিদ ম্যাকেনজি নীতিশাস্ত্রের সংজ্ঞায় যে সংজ্ঞাটি উনি আমাদের সামনে তুলে ধরেছেন এটি আসলে তিনি যথার্থই তুলে ধরেছেন আমাদের জন্য, এবং আশা করছি তোমরাও এই সংজ্ঞাটি সহজেই তোমরা বুঝতে পেরেছো। ছেলেমেয়েরা, আরেকজন নীতিশাস্ত্রবিদ উইলিয়াম লিলি বলেন যে নীতিবিদ্যা হচ্ছে সমাজে বসবাসকারী মানুষের আচরণ সম্পর্কে এমন একটা আদর্শনিষ্ঠ বিজ্ঞান যা এই আচরণকে ন্যায় অন্যায় ভালো বা মন্দ অন্য কোনো ধরনের পন্থায় বিচার করে। অর্থাৎ নীতিবিদ্যা কিন্তু সমাজে মানুষ যারা বসবাস করে তাদের যে আচার আচরণ এগুলোকেই সাধারণত বিচার করে, এবং এগুলোকে বিচার করাই নীতিশাস্ত্রের যে কাজ এটি তিনি সুন্দরভাবে তার সংজ্ঞায় এটি আমাদের সামনে তুলে ধরেছেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা অলিভার এ জনসনের আরেকটি সংজ্ঞার দিকে আমরা যাচ্ছি। উনি বলেছেন যে মানব জীবনের মূল্যবান অনুসন্ধান হিসেবে মানব মঙ্গলের অনুশাসনে যেসব নিয়ম জড়িত সেগুলোর আবিষ্কারের উদ্দেশ্যে মানুষের নৈতিক ব্যবহারের সুসংহত বা পদ্ধতিগত অনুসন্ধান হচ্ছে নীতিবিদ্যা। তাহলে উনিও উনার সংজ্ঞায় সাধারণত মানুষের যে জীবন আচরণ এবং আচরণের যেই ব্যবহার এবং এটির যে পদ্ধতি, এই পদ্ধতিকে বিশ্লেষণের যেই সংজ্ঞাটি উনি আমাদের সামনে তুলে ধরেছেন এটিও নীতিবিদ্যার একটি প্রামাণ্য সংজ্ঞা বলেই আমরা মনে করি। ছেলেমেয়েরা, এর পরবর্তী যেই স্লাইডটি রয়েছে সেই স্লাইডে আমরা গেলে আমরা নীতিশাস্ত্র সম্পর্কে যে ইসলামের আমাদের সাধারণ যে ধারণা রয়েছে আমরা সেটি সম্পর্কেও আমরা কিছু ধারণা লাভ করতে পারবো, এবং সেটি সম্পর্কে আমরা যদি একটু আলোকপাত করি তাহলে আমরা দেখতে পাই যে ইসলাম আসলে মানব জাতির জন্য যাবতীয় নীতিমালা ও দর্শন উপহার দিয়েছে। সেই 1400 বছর আগে যখন ইসলাম এই পৃথিবীতে এসেছিল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত ধরে, সেই সময় যে ইসলাম তিনি এই পৃথিবীর মানুষের জন্য এবং সর্বশেষ উম্মতে মুহাম্মাদীর জন্য উনি যেই জীবনধারা আমাদের জন্য রেখে গেছেন সেটির মধ্যে যে অংশ রয়েছে এটি হলো ইসলামী নীতি। তবে ইসলামী নীতিবিদ্যা হলো ইসলাম ধর্মভিত্তিক নীতিবিদ্যা। আমরা যদি নীতিবিদ্যার কোনো বিষয়কে ইনক্লুড করতে চাই, সংযুক্ত করতে চাই, আমরা কিন্তু আমাদের ধর্মকে বাদ দিয়ে আমরা সেই নীতিবিদ্যাকে আমরা প্রতিষ্ঠিত করতে পারবো না। তা এর মানে বোঝা যাচ্ছে যে এখানে নীতিবিদ্যার সাথে এবং ইসলাম ধর্মের সাথে একটি খুবই খুবই গভীর সম্পর্ক এখানে জড়িত। এবং পরবর্তী আরো সামনে যে নেক্সট স্লাইড আসবে সেখানে আমরা এই বিষয়টি আরেকটু ডিটেইলসে গিয়ে আরেকটু গভীরে গিয়ে আমরা বিষয়টিকে আলোচনা করব। ছেলেমেয়েরা, এক কথায় ইসলামী নীতিশাস্ত্র হলো নৈতিক বিষয়ে ইসলামী নীতিবিদ্যা। আমরা যে নৈতিক বিষয়গুলোকে আমাদের স্বাভাবিক জীবনে আমরা যে চর্চা করি, এই চর্চার জন্য আমাদের যেই বিষয়গুলো আমাদের প্রয়োজন হয় সেই টোটাল বিষয়টাকে আসলে ইসলামী নীতিবিদ্যা বলা হয়। নৈতিক বিষয়ে ইসলাম ধর্মীয় দার্শনিক যে আলোচনার একটি সমন্বয় রয়েছে, এই সমন্বয়কে এক নীতিবিদ্যা যেখানে ইসলামের জীবন ব্যবস্থা অবলম্বন করতে বলা হয়েছে।
এবং এই জীবন ব্যবস্থা যখন আমরা অবলম্বন করব, তখনই এটি একটি পরিপূর্ণ নৈতিক জীবনের দিক নির্দেশনা আমাদেরকে দিবে। এবং এই দিক নির্দেশনার মাধ্যমেই আমরা ইসলামী ধর্মভিত্তিক যেই নীতিবিদ্যা রয়েছে, এটির একটি সম্পূর্ণ চিত্র আমরা আমাদের সামনে পাবো। এবং এই চিত্রের মাধ্যমেই আশা করছি যে তোমাদের কাছে ইসলামী নীতিবিদ্যার যে বিষয়গুলো রয়েছে সেগুলো পরিষ্কার হয়ে উঠবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, নীতিশাস্ত্রের যে পরিসর রয়েছে, এই পরিসরের মধ্যে আমরা সাধারণত দেখতে পাচ্ছি যে নীতিবিজ্ঞান বা নীতিশাস্ত্র সাধারণত যে বিষয়গুলো নিয়ে আলোচনা করে, নীতিশাস্ত্রের পরিসরের মধ্যেও আমরা সেই বিষয়গুলোই আমরা সাধারণত অন্তর্ভুক্ত করব। আবার অনেকে নীতিবিদ্যার আলোচ্য বিষয়কেই নীতিবিদ্যার পরিধি বলেই বিবেচনা করেন। তো এখানে আমরা যে বিষয়টি বুঝতে পারছি সেটি হচ্ছে যে নীতিবিদ্যার আলোচ্য বিষয় এবং নীতিবিদ্যার পরিধি দুটো বিষয় কিন্তু একই বিষয়। আশা করছি তোমরাও বিষয়টি বুঝতে পারছো। ছেলেমেয়েরা, নীতিশাস্ত্রের যে পরিসর, এই পরিসরের প্রথম যেই পয়েন্টটি আমাদের সামনে এখানে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি এবং তোমাদেরকে আমরা স্বল্প পরিসরে এগুলো আলোচনা করার চেষ্টা করব। সেটির প্রথম পয়েন্টটি হচ্ছে নৈতিক ক্রিয়ার মনস্তত্ত্ব। আমাদের যে নৈতিক ক্রিয়া সমূহ আমরা সাধারণত আমরা আমাদের দৈনন্দিন জীবনে পালন করে থাকি, নৈতিক কার্যকলাপগুলো আমরা করে থাকি। এই নৈতিক দিকগুলোর বিচার করা এবং কোন কোন দিকগুলো নৈতিক অবধারণের আওতায় পড়ে সেগুলোই বিবেচনা করা হয় নৈতিক ক্রিয়ার মনস্তত্ত্বের মাধ্যমে। এবং এই নৈতিক ক্রিয়ার মনস্তত্ত্বের মাধ্যমেই আমাদের যে নৈতিক অবধারণ, এটির যে একটি প্রক্রিয়া আমাদের সমাজে প্রচলিত রয়েছে, সেটির মাধ্যমেই কিন্তু আমরা আমাদের মনস্তত্ত্বের যে দিকগুলো আছে, এই দিকগুলোকে আমরা সঠিকভাবে তুলে ধরতে পারি। এবং আমরা কিন্তু যদি খেয়াল করি তাহলে দেখব যে আমাদের যে নৈতিক ক্রিয়াগুলো রয়েছে, এটির বেশিরভাগে আসলে আমাদের মনস্তত্ত্বের সাথে সম্পর্কিত। আমাদের মনস্তত্ত্বের কিন্তু অনুমতি নিয়েই আমাদের নৈতিক ক্রিয়াগুলো আসলে সম্পাদিত হয়। এই ক্ষেত্রে নীতিশাস্ত্রের পরিসর হিসেবে নৈতিক ক্রিয়ার যে মনস্তত্ত্ব, এটি এর গুরুত্ব অপরিসীম। নৈতিকশাস্ত্রের পরিসরের আরেকটি যে পয়েন্ট রয়েছে সেটি হচ্ছে যে নৈতিক চেতনা ও ভাবাবেগ। আমাদের নৈতিক চেতনার জায়গাটুকু থেকে কিন্তু আমরা অনেক সময় অনেক কাজ করতে আমরা পারি না, আমাদের নৈতিকতা আমাদের কিন্তু মানা করে। এবং সেটির সাথে একইভাবে আমাদের যে ভাবাবেগ রয়েছে, আমাদের ভাবের আবেগ নৈতিকভাবে নীতিবিদ্যার আর যে ক্ষেত্রে যে ভূমিকা, সেটির কিন্তু প্রধান নিয়ামক হিসেবে কাজ করে। সেজন্য এই নৈতিক চেতনাও নৈতিকভাবে নীতিবিদ্যার আলোচ্য বিষয়। ছেলেমেয়েরা, আমরা নীতিশাস্ত্রের পরিসরের আরেকটি যে দিক রয়েছে সেটি হচ্ছে নৈতিক অবধারণ। নৈতিক অবধারণ বলতে আমরা বুঝাচ্ছি যে নীতিবিদ্যা নৈতিক অবধারণ নিয়ে জড়িত বলে নৈতিক অবধারণের স্বরূপ ও বিষয়বস্তু নীতিবিদ্যার পরিধিতে অন্তর্ভুক্ত। সাধারণত নৈতিক অবধারণের স্বীকার্য যে সত্য রয়েছে বলে এটার সাথে আমরা নীতিবিদ্যার স্বরূপ ও বিষয়বস্তু নীতিবিদ্যার পরিধিতে আমরা অন্তর্ভুক্ত করতে পারি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, নৈতিক যে অবধারণের স্বীকার্য সত্য, এটি নীতিবিদ্যার পরিসরের আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট। এই পয়েন্টে নৈতিক অবধারণ ও এর কতকগুলো স্বীকার্য সত্য রয়েছে এবং এই স্বীকার্য সত্যের সাথে ইচ্ছার স্বাধীনতা, আত্মার অমরত্ব, আল্লাহর অস্তিত্ব ইত্যাদি পরিসরে নীতিবিদ্যা আলোচনা করে। ঠিক একইভাবে নীতিবিদ্যার আরেকটি যে বড় পরিসর রয়েছে সেটি হচ্ছে নৈতিক মানদণ্ড ও মতবাদ। নৈতিক মানদণ্ড ও মতবাদ বলতে আমরা বুঝি যে নৈতিক আদর্শ অনুসারে মানুষের ক্রিয়ার ভালো মন্দ, ন্যায় অন্যায় ইত্যাদি নিরূপণ করা। এর পাশাপাশি নীতিবিদ্যা এই সংক্রান্ত মানদণ্ড এবং এগুলোর উপর ভিত্তি করে যেসব মতবাদ গড়ে ওঠে সেগুলোর আলোচনা ও মূল্যায়ন করে থাকে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা অনেকক্ষণ থেকেই আমাদের নীতিবিদ্যার পরিচয়, নীতিবিদ্যার পরিসর এবং নীতিবিদ্যার আর ইসলামী নীতিবিদ্যার যে বিভিন্ন দিকগুলো রয়েছে এগুলো নিয়ে আমরা আলোচনা করছি। তোমাদেরকে বলে রাখি, তোমাদের কাছে যদি খাতা কলম থাকে তোমরা খাতা কলম নিয়েও একটু বিষয়গুলোকে নোট করতে পারো এবং যদি তোমরা বিষয়গুলোকে নোট করো বা পয়েন্টগুলোকে একটু তোমাদের খাতায় টুকে রাখো, তাহলে পরবর্তীতে তোমরা
ওই পয়েন্টগুলোকে যখন তোমরা রিক্যাপ করবে, একটু চোখ বুলাবে, তখনই পুরো এই আজকের এই লেকচারের পুরো বিষয়টি তোমাদের, আশা করছি যে তোমাদের আর তোমাদের আর মেমোরিতে আবার চলে আসবে এবং তোমাদের জন্য রিক্যাপ করাটা অনেক সহজ হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে নীতিবিদ্যার যে পরিসর, এই পরিসরের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে নৈতিক আদর্শ এর স্বরূপ নির্ধারণ। যে নৈতিক আদর্শ অনুসারে মানুষের বিচার করা হয়, সেই নৈতিক আদর্শের স্বরূপ নির্ধারণ নীতিশাস্ত্রের প্রধান আলোচ্য বিষয় ও পরিধি। এটি নীতিবিদ্যার খুবই গুরুত্বপূর্ণ একটি পরিসর ও পরিধি বলে আমি মনে করছি। এর পাশাপাশি নীতিবিদ্যার আরেকটি যে পরিসর এবং পরিধি রয়েছে, সেটি হচ্ছে আচরণের উৎকর্ষ, অপকর্ষ নিরূপণ। নীতিশাস্ত্র আচরণের উৎকর্ষ, অপকর্ষ, মেরিট, ডিমেরিট ইত্যাদি সম্পর্কে আলোচনা করে। পাশাপাশি নৈতিকতাবোধ ও নৈতিক উপকর্ষ ও অপকর্ষ সংশ্লিষ্ট বিষয়ের দিকটি তুলে ধরে। ছেলেমেয়েরা, আমি আরেকবার তোমাদেরকে এই পয়েন্টটি বলছি যে নীতিশাস্ত্র আচরণের উৎকর্ষ, অপকর্ষ, মেরিট, ডিমেরিট সম্পর্কে আলোচনা করে। পাশাপাশি নৈতিকতাবোধ ও নৈতিক উৎকর্ষ, অপকর্ষ সংশ্লিষ্ট বিষয়ের দিকটিও আমাদের সামনে তুলে ধরে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, নৈতিক অধিকার ও কর্তব্য নামে আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে, যেটি সাধারণত অধিকার, কর্তব্য, সততা ও অজাচার, অসদাচরণ নীতিশাস্ত্রের আওতাভুক্ত নৈতিক আদর্শ অনুসারে কাজ সম্পন্ন করে। সুতরাং অধিকার ও কর্তব্যের বিষয়ে সততা এবং অজাচার, অত্যাচার, অসদাচরণ ইত্যাদি নীতিশাস্ত্রের কিন্তু আলোচ্য বিষয় বলে আমরা মনে করছি। ছেলেমেয়েরা, পরবর্তীতে আমাদের যে স্লাইডটি রয়েছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ইচ্ছার স্বাধীনতা ও নৈতিক দায়িত্ব নামে আরেকটি নীতিশাস্ত্রের পরিধি এখানে রয়েছে, যেখানে নীতিশাস্ত্র ইচ্ছার স্বাধীনতা, নৈতিক দায়িত্ব সম্পর্কে আলোচনা করে থাকে। ইচ্ছার স্বাধীনতা, নৈতিক দায়িত্ব ইত্যাদি সম্পর্কে ধারণা প্রদান করে, আর নৈতিক দায়িত্ব থেকে জন্মে নৈতিক শক্তির ধারণা। নীতিশাস্ত্রের স্বীকার্য সত্য সমূহের আলোচনা। অন্যান্য বিজ্ঞানের মতো নীতিশাস্ত্র কতকগুলো সত্যের উপর প্রতিষ্ঠিত। ব্যক্তিত্ব বিচার, শক্তি ও ইচ্ছার স্বাতন্ত্র্য নীতিশাস্ত্রের প্রধান স্বীকার্য সত্য। এই স্বীকার্য সত্য ব্যতিরেকে নীতিশাস্ত্র একদম একরকম অচলই বলা যেতে পারে। তাহলে আমরা পেলাম যে নীতিশাস্ত্রের আরেকটি গুরুত্বপূর্ণ পরিধি হচ্ছে নীতিশাস্ত্রের স্বীকার্য সত্য সমূহের আলোচনা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই পর্যায়ে আমরা চলে আসছি আমাদের আজকের যে আলোচনার বিষয়, আজকের যে আলোচনার বিষয়ে আমরা যে শেষ আমাদের টপিকটি রয়েছে, সেটি হচ্ছে যে নীতিশাস্ত্রের উৎস। ছেলেমেয়েরা, আজকে আমরা নীতিশাস্ত্রের যে উৎস নিয়ে আলোচনা করব। এই আলোচনা করতে গেলে আমাদেরকে বিভিন্ন দিককে আমাদেরকে ব্যাখ্যা করতে হচ্ছে। এই ব্যাখ্যা করতে গিয়েই আমরা প্রথমে যে পয়েন্টটি নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে ধর্ম থেকেই সাধারণত নীতির উদ্ভব। প্রথমত, এই মতবাদ অনুসারে ধর্ম থেকে নীতির উদ্ভব ঘটেছে বলে অনেক দার্শনিক মতবাদ দিয়েছেন। অনেক দার্শনিকদের মধ্যে যারা রয়েছেন, তাদের মধ্যে প্রখ্যাত দার্শনিক ডেকার্ট, লক, প্যালে এই মতের সবচেয়ে বড় পরিপোষক। এবং এসব চিন্তাবিদদের মতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের ইচ্ছায় সৃষ্টি করেন ও মানুষের চিন্তার বিভিন্ন বিধিনিষেধ প্রবর্তন করেন। তাহলে এখানে একটি কথা আমাদের সামনে খুবই সুস্পষ্ট, সেটি হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে যখন ইচ্ছা করেন তখনই তিনি সৃষ্টি করেন, এবং মানুষের চিন্তার মধ্যে যে বিভিন্ন বিধিনিষেধ যদি প্রবর্তন করার প্রয়োজন হয়, তখন তিনি সেটিও প্রবর্তন করেন। এবং নীতিবিদ্যার উৎস হিসেবে এই মতটি প্রাচীন কাল থেকে আমরা লক্ষ্য করছি যে এই প্রাচীন কাল থেকে এই মতটি জনপ্রিয়তা পেয়েছে, এবং জনপ্রিয়তার দিক থেকে এটিকে প্রথম সারিতে রেখেছেন নীতিশাস্ত্র সম্পর্কে যারা গবেষণা করেন এবং নীতিশাস্ত্র সম্পর্কে যারা
বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের মতবাদ তুলে ধরেন, তারা এই মতটিকে সবার প্রথমে স্থান দিয়েছেন। এবং এটি এই মতটি কিন্তু ১৬০০ শতাব্দী থেকে এই পর্যন্ত অনেক 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 ক্ষেত্রেই প্রাধান্য পেয়েছে, এবং প্রাধান্যতার সাথে সাথে এই মতটি আহ, আহ, দার্শনিকদের অনেকের কাছে একটি গ্রহণযোগ্য মতামত বলেই বিবেচিত হয়েছে। এই মতামতটির পরে আমরা নীতিশাস্ত্রের উৎসের যে দ্বিতীয় মতামতটি আমরা পাচ্ছি, সেটি হচ্ছে নীতি থেকে ধর্মের উদ্ভব। নীতি থেকে ধর্মের উদ্ভব, আহ, এটি দ্বিতীয় মতবাদ হিসেবে নীতিশাস্ত্রে প্রতিষ্ঠা পেয়েছে। যে নীতিশাস্ত্র বা নীতিবিদ্যা আমরা যাই বলি না কেন, এটির উদ্ভব হয়েছে সাধারণত নীতি থেকে। দ্বিতীয় মতবাদ হিসেবে আহ, এটির উৎস ধর্মের উৎপত্তি হয়েছে। কান্ট, মার্টিন প্রমুখ নীতিশাস্ত্রবিদ এই মতবাদের সমর্থক। তাদের মতে মানুষের বিশ্বাস, মানুষের আচরণ যদি তারা ভালো করে তাহলে তারা সুখ পায়, আর যদি অসদাচরণ করে তাহলে শাস্তি পায়। কিন্তু বাস্তব জীবনে অনেক সময় সব থেকে সৎ ব্যক্তিকে সুখী এবং অসৎ ব্যক্তিকে অসুখী দেখা যায় না। অর্থাৎ দ্বিতীয় এই মতটি যদিও দ্বিতীয় মতবাদ হিসেবে নীতিশাস্ত্রের উৎপত্তির মতবাদ হিসেবে নীতিশাস্ত্রের মধ্যে স্থান পেয়েছে, তবুও এই 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 মতবাদটির অনেকটি দ্বান্দ্বিক দিক সমাজে প্রচলিত রয়েছে। এই দ্বান্দ্বিক দিকগুলোর মধ্যে আমরা যেটি পাই বেশিরভাগ হচ্ছে যে অনেক সময় যে দেখা যায় যে মানুষ ভালো আচরণ করলে সুখে সুখে থাকবে, আবার অসৎ আচরণ করলে শাস্তি পাবে বা দুঃখে থাকবে। এটির বাস্তবতা অনেক সময় আমরা আমাদের সমাজের মধ্যে পাই না। এবং দেখা যায় যে অনেক সময় সবচেয়ে যেই ব্যক্তিটি সৎ এবং সবচেয়ে যে ব্যক্তিটি ভালো আচরণ করেন মানুষের সাথে, তিনি কিন্তু কখনো সুখে থাকতে পারেন না। অনেক অনেক ধরনের বিপদ, অনেক ধরনের সমস্যা, অনেক ধরনের অনেক ধরনের চড়াই উৎরাইয়ের মধ্য দিয়ে আমাদেরকে যেতে হয়। এবং যখনই আমরা মনে করি যে সমাজে একটি লোক সকল মানুষের সাথে অসৎ আচরণ করছেন, খারাপ ব্যবহার করছেন, এবং ধরাকে সরা জ্ঞান করছেন, এবং সাধারণ মানুষকে কখনো মূল্যায়ন করছেন না, আম, আহ, এই বিষয়টি যখন আমাদের চোখে আসে, যেই লোকগুলোর মধ্যে আমরা এই বিষয়গুলো দেখতে পাই, তাদেরকে আমরা মনে করি যে হয়তোবা তারা অসুখে আছেন, কিন্তু বা দুঃখের মধ্যে আছেন। কিন্তু আসলে বাস্তবে আমরা এটি অনেক সময় প্রমাণ পাই না। যেটির প্রমাণ আমরা যেরকম আমরা প্রথম মতবাদটির মধ্য থেকে আমরা পেয়েছিলাম। এবং এই মতবাদটি আসলে যারা দিয়েছেন বিখ্যাত দুজন নীতিশাস্ত্রবিদ, মিস্টার কান্ট এবং মিস্টার মার্টিন, তারা এই যে মতবাদটি দিয়েছেন নীতিশাস্ত্রের উৎস হিসেবে, এটি অনেকাংশে আমরা এটির বাস্তবতার সাথে এটির তাহলে আসলে আমরা মিল খুঁজে পাই না। ছেলেমেয়েরা, তোমরাও যদি তোমাদের আশেপাশে যেই বিষয়গুলো রয়েছে, যেই তোমাদের আশেপাশে যেই চিত্র রয়েছে, এই চিত্রগুলোর দিকেও যদি তোমরা অনেক সময় লক্ষ্য করো, তোমাদের সমাজের যেই চিত্র তোমাদের সামনে আছে, এই চিত্রগুলো যদি তোমরা লক্ষ্য করো, তোমরাও কিন্তু ঠিক একই চিত্র তোমাদের চোখের সামনে তোমরা দেখতে পাবে। এবং এটি সত্যিকার অর্থেই তবে হ্যাঁ, আংশিকভাবে মিস্টার মার্টিন এবং মিস্টার কান্টের এই মতবাদটি সত্য, যে আমরা যারা বিশ্বাস করি যে আমরা আমাদের কর্মের ফল আমরা পৃথিবীতে পেয়ে যাব, আমরা আমাদের কর্মের ফল কিছু পরিমাণ হলেও আমরা পৃথিবীতে ভোগ করে যাব, সেই দিকটি থেকে অনেক সময় আমরা আসলে প্রমাণ পাই যে যারা পৃথিবীতে ভালো আচরণ করে তারা পৃথিবীতে ভালো আচরণ পায়, সুখ পায়, সুখে থাকতে পারে, আনন্দে থাকতে পারে। এবং যারা অসদাচরণ করেন, অত্যাচার করেন, অসদাচরণ করেন মানুষের সাথে, তারা তাদের কর্মের কিছুটা ফল হলেও তারা এই পৃথিবীতে ভোগ করে যান। এবং অনেক সময় আমরা যে কথাটি আলোচনা করছিলাম যে সবচেয়ে সৎ ব্যক্তিকে সুখী এবং অসৎ ব্যক্তিকে অসুখী দেখা যায় না, অনেক সময় এই কথাটি শতভাগ প্রমাণ আমরা পাই না। তো আংশিক সত্য হলেও
জনাব কান্ট এবং জনাব মার্টিন যেই নীতিশাস্ত্রের উৎসের বিষয়ে যে মতবাদটি প্রদান করেছেন, আমরা এই মতবাদটিকে গ্রহণ করতে পারি এবং তাদের মতামতকে আমরা সাধুবাদ জানাচ্ছি এবং খুব চমৎকারভাবে তারা চেষ্টা করেছেন এই উনাদের যে মতবাদটি উনারা আ উপস্থাপন করেছেন এটিকে আমাদের কাছে গ্রহণযোগ্য করার আর উনি উনারা যথেষ্ট চেষ্টা করেছেন এবং আম আ নীতিশাস্ত্রে উনাদের মতবাদটি ২য় স্থানে আ অধিকার করেছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা আজকে যে আমরা আলোচনা করছি এটা থেকে তোমরা আম আম আ অল্প বিস্তর উপকৃত হচ্ছ এবং তোমাদেরকে আমি কিন্তু বারবার বলছি যে তোমরা যদি আম আ পয়েন্ট গুলো যদি তোমরা টুকে রাখতে পারো, তোমরা যখন এই ভিডিওগুলো তোমরা যখন আর্কাইভে দেখবে, ন্যাশনাল ইউনিভার্সিটিকে আমি ধন্যবাদ জানাতে চাচ্ছি। তারা যে এই ক্লাসগুলো যখন আর্কাইভে রাখবে তখন তোমরা যখন সেখানে সাবস্ক্রাইব করবে এবং এই ক্লাসগুলো যখন তোমরা দেখবে, তোমরা একটু অনুগ্রহ করে তোমরা কাগজ কলম নিয়ে বসবে। তাহলেই আশা করি তোমরা পয়েন্ট গুলো যদি টুকে রাখো এবং তোমরা পরবর্তীতে যখন ক্লাসগুলোকে রিক্যাপ করবে তখন আশা করছি পুরো লেকচারটি তোমাদের মাথায় চলে আসবে। আর ইসলামী যে এই যে নীতিশাস্ত্র নিয়ে আমরা আলোচনা করছি, নীতিশাস্ত্রের আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমরা যদি টার্ম গুলো মনে রাখতে পারি, আমরা যে পয়েন্ট গুলো নিয়ে আমরা এই পয়েন্ট গুলো যদি আমরা আলোচনা করতে পারি তাহলে তোমরা খুব সহজেই পরীক্ষার হলে তোমাদের যে প্রশ্নগুলি দেয়া থাকবে এই প্রশ্নগুলিকে তোমরা খুব সহজেই সুন্দরভাবে তোমরা সাজিয়ে এবং গুছিয়ে তোমরা লিখতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা নীতিশাস্ত্রের যেই উৎস রয়েছে এই উৎসের আরেকটি আমরা আম আ দিক খুঁজে পাচ্ছি যে সেটি হচ্ছে আ সেটি হচ্ছে নীতিশাস্ত্রের যেই উৎপত্তি, এই উৎপত্তির দুটো দিক আমরা ইতোমধ্যে জানতে পেরেছি। একটি হচ্ছে আ উম আ নীতিশাস্ত্রের ১ম যে মতবাদটি দিয়েছিলেন দার্শনিক ডেকার্ট এবং প্যালে, আ আ উনাদের মতবাদের যেই আ আ দিকটি ছিল সেটি আসলে আমরা খুবই আ আ আম আ খুবই আ প্রধান বলে আমরা মনে করছিলাম এবং ২য় যে মতবাদটি দিয়েছিলেন কান্ট এবং মার্টিন, উনাদের এই মতবাদগুলোও খুবই গুরুত্বপূর্ণ বলে আমরা আজকের এই আলোচনা থেকে প্রতীয়মান হচ্ছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, নীতিশাস্ত্রের ৩য় যে উৎস রয়েছে সেটি হচ্ছে যে ধর্ম ও নীতির উৎস পুরোপুরি স্বতন্ত্র ধর্ম থেকে। আ আ ১ম ও ২য় মতবাদের বাইরে গিয়েই এই মতবাদটি আমাদের সামনে আম উপস্থাপিত হয়েছে। নীতির উদ্ভব ঘটে এই মতবাদে বলা হয়েছে যে এর উদ্ভব ঘটেছে নীতি থেকে। ধর্ম নীতি বহির্ভূতভাবে উচ্চারিত হয়নি। নীতি ও ধর্ম উভয়ই পৃথক, উভয়ই স্বতন্ত্রভাবে উদ্ভূত হয়েছে। তো এখান থেকে একটি কথা আমাদের সামনে সুস্পষ্ট, সেটি হচ্ছে যে ধর্ম এবং নীতি উভয়ই পৃথক এবং উভয়েরই উৎস হচ্ছে আলাদা এবং কোন পরম সত্তার নির্ভরতা থেকে সাধারণত ধর্মের উৎপত্তি। তো সুতরাং এখানে আ আ আ ধর্মের যেই বিষয়টাকে বলা হচ্ছে যে এর যে উৎপত্তি এটি কোন পরম সত্তার কাছ থেকেই একমাত্র সম্ভব। যেমন আমরা ইসলাম ধর্মে যারা বিশ্বাস স্থাপন করি, আমরা যারা ইসলামের অনুসারী ঈমান এনেছি, তারা যেরকম আমরা মনে করছি যে আমাদের ধর্মের যিনি পরম সত্তা রয়েছেন মহান রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকেই আমাদের ধর্মের উৎপত্তি। এর পাশাপাশি এর পাশাপাশি আ আ যদি নীতির কথাকে বলা হয়, নীতির উদ্ভব ঘটেছে নীতি থেকে। ধর্ম থেকে নীতির উদ্ভব হয়নি। এখানে কিন্তু দুটো বিষয়কে খুবই সূক্ষ্মভাবে দেখানো হয়েছে। ছেলেমেয়েরা তোমরা একটু খেয়াল করবে আ এই বিষয়টা যাতে তোমরা একটু অ অ এই জায়গাটাকে যেন তোমরা একটু অ সুন্দরভাবে ধরতে পারো এবং বিষয়টাকে তোমরা যেন আম আ আ আ হৃদয়ঙ্গম করতে পারো সেই বিষয়টা তোমরা একটু খেয়াল করবে। আ যে দুটো বিষয় কিন্তু আলাদা। ধর্ম এর বিষয়টাও আলাদা, নীতির বিষয়টাও আলাদা। পুরোপুরি ধর্ম এবং নীতিকে আলাদা করে রাখা হয়েছে। দুটোরই উৎস পুরোপুরি একটি স্বতন্ত্র ধর্ম থেকে।
এবং নীতির যে উদ্ভব ঘটে নীতি থেকে, ধর্ম নীতি বহির্ভূতভাবে উচ্চারিত হয়নি। নীতি ও ধর্ম উভয়ই পৃথক, উভয়ই স্বতন্ত্রভাবে উদ্ভূত হয়েছে। কোনো পরম সত্তার নির্ভরতা থেকে ধর্মের উৎপত্তি হয়েছে। তো ধর্ম ও নীতি উভয়ই যদি পৃথক হয়, উভয়ই যদি স্বতন্ত্রভাবে উদ্ভূত হয়, তাহলে এই মতবাদটিকে যাচাই বাছাই বা বিবেচনা করেই কিন্তু আসলে তৃতীয় স্থানে স্থান দেয়া হয়েছে। তো আশা করছি আগে যে দুটি বিষয় আমরা আলোচনা করেছি, আগে যে দুটি উৎসকে আমরা নীতিশাস্ত্রের উৎস হিসেবে আলোচনা করেছি, সেটিও কিন্তু আসলে খুবই গুরুত্বপূর্ণ এবং এই গুরুত্বপূর্ণের পর্যায় এবং ধারাবাহিকভাবে নীতিশাস্ত্রের যে তৃতীয় উৎস রয়েছে, নীতির যে আলাদা এবং ধর্মের যে আলাদা উৎপত্তি, এটিও আশা করছি তোমরা সবাই আজকের এই আলোচনা থেকে তোমরা বুঝতে পেরেছো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, নীতিশাস্ত্রের উৎপত্তি সম্পর্কে ইসলামের যেই দৃষ্টিভঙ্গি আমাদের সামনে রয়েছে, এই দৃষ্টিভঙ্গি আসলে খুবই খুবই গুরুত্বপূর্ণ। আমরা যেহেতু নীতিশাস্ত্রের পাশাপাশি ইসলামী নীতিশাস্ত্র নিয়েও আমরা কথা বলছিলাম, প্রথমে তোমাদেরকে আমরা ইসলামী নীতিশাস্ত্রের সংজ্ঞা এবং ইসলামী নীতিশাস্ত্রের যে বিষয়গুলো আমরা তুলে ধরেছি, সেটি হিসেবে যদি আমরা আলোচনা করি, তাহলে নীতিশাস্ত্রের যে আমরা সাধারণ জেনারেল যেই উৎপত্তি নিয়ে আমরা আলোচনা করেছি, ঠিক একইভাবে ইসলামী যে নীতিশাস্ত্র রয়েছে, এই নীতিশাস্ত্রেরও এর উৎপত্তির আলাদা দৃষ্টিভঙ্গি রয়েছে। আলাদা দৃষ্টিভঙ্গির যে দিকগুলো আমাদের সামনে রয়েছে, সেগুলো আমি তোমাদের সামনে একটু তুলে ধরছি। সাধারণত আমরা ইসলামী নীতিবিদ্যার উৎস সম্পর্কে যেই ধারণাগুলো আমরা পাই, সেই ধারণাগুলোর মধ্যে প্রথম রয়েছে পবিত্র কোরআন, দ্বিতীয় স্থানে রয়েছে আল হাদিস, তৃতীয় স্থানে রয়েছে ইজমা, চতুর্থ স্থানে রয়েছে কিয়াস, পঞ্চম স্থানে রয়েছে ইজতিহাদ, এবং ষষ্ঠ স্থানে রয়েছে মুমিন মুসলমানের জীবনাচার। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আল কোরআন যখন আমরা ইসলামী নীতিশাস্ত্রের উৎস হিসেবে আমরা বিবেচনা করব, তখনই কিন্তু আসলে আমাদের সামনে পবিত্র কোরআনের যে বিভিন্ন বিষয়গুলো রয়েছে, দিকগুলো রয়েছে, সেগুলো আমাদের সামনে সুস্পষ্টভাবে সামনে চলে আসে। যে ইসলামী শরিয়ার, ইসলামীর এই মতবাদের বা ইসলামী জীবন আচরণ বা ইসলামী আইনের কোন বিষয়ই যদি আমরা আলোচনা করতে যাই না কেন, সর্বপ্রথম আমাদের সামনে পবিত্র কোরআনের বিষয়টিকে আমাদের নিয়ে আসতে হবে। কারণ পবিত্র কোরআনকে আমাদের বেঞ্চমার্ক করতে হবে, এটিকে আমাদের বেস ধরে আমাদের সামনে এগোতে হবে, এবং এটিকে বেস ধরেই আমরা এগোনোর পর আমাদের সামনে যে বিষয়টি চলে আসে, সেটি হচ্ছে আল হাদিস। পবিত্র কোরআনের পরবর্তীতে আমাদের যদি দলিল সংক্রান্ত বা প্রমাণ সংক্রান্ত কোনো বিষয় চলে আসে বা উৎপত্তি সংক্রান্ত কোনো বিষয় চলে আসে, তখন আমরা কিন্তু আল হাদিসকে আমাদেরকে প্রাধান্য দিতে হবে। এর পরবর্তীতে যে বিষয়টি এসছে, সেই বিষয়টি হচ্ছে ইজমা। আমাদের উম্মতের মধ্যে যেই উলামাগণ রয়েছেন, যে আলিমগণ রয়েছেন, তাদের ঐক্যমত্যকে আমরা সাধারণত ইজমা বলে থাকি। এই ইজমাটিকে আমরা আমাদের তৃতীয় স্থান দেব নীতিশাস্ত্রের ইসলামী উৎপত্তি হিসেবে। চতুর্থ স্থানে রয়েছে আমাদের কিয়াস। এই কিয়াস খুবই গুরুত্বপূর্ণ ইসলামী শরিয়ার একটি অংশ। এটি নীতিশাস্ত্রের উৎপত্তি হিসেবে চতুর্থ স্থানে এটির স্থান রয়েছে। কিয়াস থেকেও ইসলামী নীতিশাস্ত্রের অনেক শাখা প্রশাখা বের হয়েছে, এবং এটি থেকে আমরা অনেক সময় গুরুত্বপূর্ণ সমাধান আমাদের জীবন চলাচলের ক্ষেত্রে আমরা পেয়ে থাকি। এবং পঞ্চম স্থানে যে বিষয়টিকে স্থান দেয়া হয়েছে, সেটি হচ্ছে ইজতিহাদ। এই ইজতিহাদ আমরা সাধারণত এক ধরনের গবেষণাকে আমরা বুঝিয়ে থাকি। ইসলামী শরিয়াতে যারা ইসলামী আইন বিশেষজ্ঞ রয়েছেন, আল কুরআন সম্পর্কে যাদের সম্যক ধারণা রয়েছে, আল হাদিস সম্পর্কে যাদের সম্যক ধারণা রয়েছে, ইজমা সম্পর্কে যাদের সম্যক ধারণা রয়েছে, এবং তার পাশাপাশি কিয়াস সম্পর্কে যাদের সম্যক ধারণা রয়েছে, তারাই আসলে ইজতিহাদ করতে পারেন। এই ইজতিহাদ বা গবেষণা করে তারা ইসলামী সমাজে বা ইসলামের জন্য বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ সমাধান তারা যারা ইজতিহাদ করেন বা মুজতাহিদ রয়েছেন, তারা আমাদের জন্য সমাধান দিয়ে থাকেন। এবং খুবই গুরুত্বপূর্ণ একটি নীতিশাস্ত্রের একটি উৎপত্তি এটি।
এবং ইসলামের যে দৃষ্টিভঙ্গি রয়েছে ইসলামী নীতিশাস্ত্রের উৎপত্তির বিষয়ে তন্মধ্যে ইজতিহাদ ৫ম স্থান অধিকার করে আছে। ষষ্ঠ স্থানে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সে ইসলামী নীতিশাস্ত্রের সর্বশেষ উৎপত্তি, সেটি হচ্ছে মুমিন মুসলমানের জীবনাচার। মুমিন মুসলমানের যে জীবনাচার রয়েছে এটি খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকেও আমরা ইসলামী নীতিশাস্ত্রের অনেকগুলো উৎপত্তি আমরা পেয়ে থাকি। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইসলামী নীতিশাস্ত্রের যে উৎপত্তিগুলো রয়েছে সেটির সম্পর্কে আমরা সম্যক একটি ধারণা পেলাম। আশা করছি যে তোমরা যে আলোচনাটাই আমরা করছি এটি থেকে তোমরা সম্যক একটি ধারণা নিতে পেরেছো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই অনলাইন ক্লাসে তোমরা সবাই অংশগ্রহণ করার জন্য এবং জাতীয় বিশ্ববিদ্যালয়কে এরকম একটি প্ল্যাটফর্ম তোমাদের জন্য দাঁড় করিয়ে দেওয়ার জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ভিসি আমাদের সর্বজন শ্রদ্ধেয় সম্মানীয় প্রফেসর হারুনুর রশিদ স্যারকে তার অক্লান্ত প্রচেষ্টা এবং পরিশ্রমের একটি ধাপ হিসেবে আমরা আজকে প্ল্যাটফর্মটি পেয়েছি। আমি স্যারের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি এবং জাতীয় বিশ্ববিদ্যালয়কে যারা এটির সাথে সম্পৃক্ত আছেন এবং প্রথম থেকে যারা কোঅর্ডিনেট করছেন এই সম্পূর্ণ বিষয়কে, তাদের সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং সারা বাংলাদেশ ব্যাপী জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা রয়েছে তাদের সকলের সুস্থতা এবং সুস্বাস্থ্য ও সফলতা কামনা করছি। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।